আজকে আমি এই মুহূর্তে এমন একটা জায়গায় এসেছি রাজশাহীতে, যেটা সম্পর্কে আমার আসলে কোনো ধারণাই ছিল না। রাজশাহীতে আমার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বেড়ে ওঠা, কিন্তু রাজশাহীতে এত সমৃদ্ধ একটি প্রতিষ্ঠান আছে, বিশেষ করে শিক্ষা গবেষণার ক্ষেত্রে আমার জানা ছিল না। সো হঠাৎ করে জেনেছি এবং মনে করলাম যে এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি। দ্যাটস ওয়াই আজকে এসেছি রাজশাহীতে। এই মুহূর্তে আমি অবস্থান করছি কাজলাতে, কাজলা অক্টোবরের ঠিক পাশেই, এবং যে প্রতিষ্ঠানটাতে যাচ্ছি সেটি হচ্ছে রাজশাহী আর্কাইভস, বা রাজশাহী শুধু রাজশাহী না, গোটা বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির যে সংগ্রহশালা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক গড়ে তুলেছেন, সেটা আমি আপনাদেরকে দেখাবো। সো চলেন যাই, ভিতরে যাওয়া যাক। রাজশাহী হেরিটেজে ঢোকার সময় আসলে যে বিষয়গুলো আপনার চোখে পড়বে, রাজশাহী হেরিটেজের যে ইতিহাস, কবে এটি আসলে প্রতিষ্ঠিত হয়েছে। ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান, প্রফেসর, অবসরপ্রাপ্ত, ইতিহাস বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, তিনি এটি গড়ে তোলেন এই জায়গাটিতে। চলেন আমরা ভিতরে যাব, দেখব এবং সেই সাথে আরও তথ্য আপনাদের সাথে শেয়ার করব। এটি হচ্ছে প্রবেশ পথ এই রাজশাহী আর্কাইভসে। ভিতরে আসেন। আমরা এখন যেই বিভাগটাতে আছে এটি হচ্ছে জীবনী, আত্মজীবনী, স্মারক গ্রন্থ ও সম্বর্ধনা গ্রন্থ। এখানটাতে প্রায় কয়েক হাজারেরও বেশি বই আছে। চলেন আমরা একটু খুব কাছ থেকে দেখি যে কী ধরনের এখানে বই আছে। এই যে এই ঘরটা দেখতে পাচ্ছেন, বাংলাদেশের বিভিন্ন বিখ্যাত মনীষী, কবি, সাহিত্যিকদের প্রায় বই আছে, 5800-রও বেশি বই আছে এইখানটাতে। এবং এই আর্কাইভে আরও একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আর অন্য কোথাও দেখা যায় না, সেটা হচ্ছে জেলাভিত্তিক বই। জেলাভিত্তিক বই আপনি বিভিন্ন লাইব্রেরিতে, বিভিন্ন সংগ্রহশালায় যাবেন, সেখানে তো বা 2-1টা জেলা বা 8-10টা জেলা বা 15-20টা জেলার আপনি বই পাবেন। কিন্তু এই রাজশাহী আর্কাইভে, যেখানে 64টি জেলারই ইতিহাস, সেই জেলাকে নিয়ে বিভিন্ন বই, সাহিত্য কালেকশনের বই আছে এখানে একাধিক, এবং 64টি জেলারই কিন্তু বই আছে এই আর্কাইভে। আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, এই দুই পাশের যে সেলফগুলো আছে, এখানে প্রায় 3500 শিরোনামে 32,000-এরও বেশি জার্নাল আছে। শুধু জার্নাল না, এখানে সাময়িকী পত্রিকা আছে, এখানে লিটল ম্যাগাজিন আছে, সব কিছু মিলে 32,000-এরও বেশি জার্নাল আছে। যারা গবেষণা আগ্রহী কিংবা যারা রিসার্চ করছেন, সেটা হতে পারে মাস্টার্স বাই রিসার্চ, সেটা হতে পারে এমফিল, কিংবা সেটা হতে পারে পিএইচডি, এই জায়গাটা হতে পারে আপনার পড়ালেখার জন্য খুবই উপযোগী একটি জায়গা, যেখানে এমন কোনো বিষয় না যার জার্নাল পেপার আপনি এখানে পাবেন না। আপনি চাইলে এখানে বসে পড়তে পারেন, চাইলে এখান থেকে ফটোকপি নিতে পারেন, আপনি আপনার ইচ্ছা মতন এই জার্নালগুলো ব্যবহার করতে পারেন। রাজশাহী হেরিটেজের বিল্ডিংয়ে ঠিক ঢুকেই যদি আপনি ডান পাশে মোড় নেন, তাহলে আপনার চোখে পড়বে এই সেলফগুলো। এই সেলফের প্রথমেই যেই নামটা আপনি দেখতে পাবেন, বাগেরহাট। মানে আমি একটু আগে বলছিলাম যে এটা এমন একটা সংগ্রহশালা, এখানে জেলাভিত্তিক বইও আপনি পাবেন, এবং শুধু 1-2টি বই না, প্রত্যেকটা জেলারই একাধিক বই আছে। আপনি চাইলে চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি নিয়ে আপনি পড়ালেখা করতে পারবেন, আপনি চাইলে বরিশালের ইতিহাস, সংস্কৃতি নিয়ে জানতে পারবেন, বগুড়া, রাজশাহী, নাটোর, নওগাঁ, বাংলাদেশের 64টি জেলারই আপনি এখানে বই পাবেন, এবং সেই বইগুলো আপনি এখানে বসে থেকে পড়তে পারবেন। বাংলা সাহিত্যের কিংবদন্তি প্রফেসর হাসান আইজুল হক, তিনি এখন আমাদের মাঝে নেই, কিন্তু তিনি যেই বইগুলো পড়তেন, তার বইয়ের যে কালেকশন ছিলেন, যেই বইগুলো উনি নিয়মিত তার হয়তো বা বিছানার, তার শয়নকক্ষে থাকতো, যেগুলো নিয়েই তার সময় কাটতো, সেই বইয়ের কালেকশনই হচ্ছে এই সেলগুলোতে আছে। এবং প্রফেসর হাসান আইজুল হক, তিনি মারা যাওয়ার পরে তার সংগ্রহের যত বই আছে, এই পুরো এইখান থেকে এই সেলফ এবং ওই সেলফ, এই দুটো সেলফের সবগুলো বই হচ্ছে তার বাসা থেকে বা তার সংগ্রহশালা থেকে এখানে নিয়ে আসা হয়েছে। এবং শুধু প্রফেসর হাসান আইজুল হক স্যারেরই বই নয়, এরকম প্রায় 73 জন ব্যক্তিগত সংগ্রহকারকের বই সংগ্রহীত আছে এই রাজশাহী আর্কাইভসে। আপনি হয়তো বা মৌলানা ভাসানীকে নিয়ে কোনো গবেষণা করছেন, আপনার দরকার তার প্রকাশিত যে হক কথা পত্রিকা আছে সেটার কিছু কালেকশন কিংবা সেটার কয়েকটি কপি।
তাহলে কোথায় আসবেন? আপনি চলে আসতে পারেন হেরিটেজ বাংলাদেশ। এই সংগ্রহশালার আরেকটি খুবই সমৃদ্ধশালী সংগ্রহ হচ্ছে বা সেকশন হচ্ছে এমফিল এবং পিএইচডির যে থিসিস পেপারগুলো আছে সে সম্পূর্ণ থিসিসগুলো এখানে আছে। এখানে এইরকম থিসিস বুক আছে প্রায় 800-র কাছাকাছি, এবং এখানে শুধু যে বাংলাদেশের স্টুডেন্টদের করা রিসার্চের থিসিস পেপার আছে ব্যাপারটা এরকম না, এখানে বিভিন্ন বিদেশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক এই রাজশাহী হেরিটেজের যিনি প্রতিষ্ঠাতা তাকে পাঠিয়েছেন, এবং সেগুলো এখানে বুক বাইন্ডিং করে এই সেলফগুলোতে রাখা আছে। সো যারা পিএইচডি বা এমফিল করছেন তারা এখানে এসে আপনি আপনার প্রয়োজন মাফিক বিভিন্ন রেফারেন্স অনুযায়ী এখান থেকে তথ্য সংগ্রহ করতে পারবেন। চলার পথে রাস্তাঘাটে আমরা বিভিন্ন রকমের পোস্টার দেখতে পাই, কখনো সিনেমার পোস্টার, কখনো রাজনৈতিক পোস্টার, কখনো বা সরকারি পোস্টার। এই পোস্টারেরও যে আসলে একটা সংগ্রহ থাকতে পারে এটা আমার ধারণা ছিল না, এবং সেই রকম প্রায় 5,500 পোস্টারের সংগ্রহ রয়েছে এই রাজশাহী আর্কাইভসে। দেখতে পাচ্ছেন এই বইটা কিন্তু একটি সিনেমার পোস্টারের একটি সংগ্রহ, পুরো বইটা। শুধু তাই না, এখানটাতে ফিজিক্যাল পোস্টার আছে প্রায় 5,500-এরও বেশি। এখানে শুধু পোস্টারই নেই, এর সাথে সাথে 1872 সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান কিংবা ব্রিটিশ আমলে যত পরিসংখ্যান হয়েছে, বাংলাদেশে যত সেন্সাস হয়েছে প্রত্যেকটা সেন্সাসেরই কিন্তু এখানে আপনি পুরো রিপোর্টটা এখানে বাধাইভাবে পেয়ে যাবেন, এবং প্রত্যেকটা এত চমৎকার করে এখানে সংগ্রহ করা হয়েছে যে আপনি খুবই সহজেই এইখান থেকে তথ্য আহরণ করতে পারবেন আপনার গবেষণার জন্য। এই মুহূর্তে আমি আছি এই আর্কাইভসের জাস্ট তৃতীয় তলায়। তৃতীয় তলাতে আসার পরই প্রথমে আপনার যেটা চোখে পড়বে সেটা হচ্ছে রাজনৈতিক দল, রাজনৈতিক ইতিহাস, ছাত্র সংগঠন। আপনি জানেন যে একটা স্বাধীন রাষ্ট্রের মূল ভিত্তিটা হয়ে ওঠে রাজনৈতিক দল বা রাজনৈতিক মতাদর্শ, এবং বাংলাদেশের ইতিহাসেও কিন্তু এরকম রাজনৈতিক দল ছিল, ছাত্র সংগঠন ছিল। তাদের যে অ্যাক্টিভিটিসগুলো সেগুলো নিয়ে যদি আপনি গবেষণা করতে চান, তাদের উত্থান তাদের পতন নিয়ে যদি আপনি গবেষণা করতে চান, তাহলে আপনি চলে আসতে পারেন এই তৃতীয় তলায়। এই পিছনের বইগুলো সব রাজনৈতিক দল, ছাত্র সংগঠনের ইতিহাস নিয়ে। শুধু তাই না, এই বইটা আমি আপনাকে একটু দেখাতে চাই। এই বইটা হচ্ছে বাংলাদেশ আইন বিধিমালা, তথ্য ও ফলাফল, বাংলাদেশ নির্বাচন, জাতীয় সংসদ, সিটি কর্পোরেশন, জেলা ও উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ 1947 থেকে 2012 সাল পর্যন্ত বাংলাদেশে যত নির্বাচন হয়েছে তার বিধিমালা, তার আইন, সেই সময়ের ফলাফল, কোন জেলায় কোন এমপি হয়েছে, কোন ইউনিয়নে কোন চেয়ারম্যান হয়েছে, সকল তথ্য আছে এই বইটিতে। এরকম আরও অসংখ্য মূল্যবান বই আছে এই আর্কাইভসে। সো যারা বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, বাংলাদেশের নির্বাচন, বাংলাদেশের রাজনীতি দল নিয়ে গবেষণা করছেন কিংবা গবেষণা করতে চান, তারা খুব সহজে এখানে এসে নির্বিঘ্নে দিনের পর দিন বসে থেকে আপনি এখানে পড়ালেখা করতে পারেন। এই পুরো আর্কাইভ ঘুরতে ঘুরতে এই মুহূর্তে আমি এসছি এই আর্কাইভসের যিনি প্রতিষ্ঠাতা প্রফেসর ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান স্যার, যিনি অবসরপ্রাপ্ত শিক্ষক রাজশাহী বিশ্ববিদ্যালয়। তার কাছে আমার একটি প্রশ্ন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এত শিক্ষক, এত মানুষ, এত গবেষক থাকতে তিনি কেন এই উদ্যোগটা গ্রহণ করলেন? আমি যখন 1980-র দশকে পিএইচডি গবেষণা করি, আমার বিষয় ছিল রংপুর জেলায় গ্রামীণ জীবনে ব্রিটিশ শাসনের প্রভাব। তো আমি দেখলাম যে আমাদের দেশে গবেষণার তথ্যের খুবই অভাব। আমি গবেষণার তথ্য সংগ্রহ করার জন্য রংপুর রেকর্ড রুমে, ঢাকা সেক্রেটারিয়েট রেকর্ড রুম, ন্যাশনাল আর্কাইভস, কলকাতায় নানান জায়গায় ঘুরতে হয়েছে, খুবই সংকট আর কি। তো আমি ওইভাবে তথ্য সংগ্রহ করে ডিগ্রি করলাম। পরে আমি নেদারল্যান্ডসে গিয়েছিলাম, ওখানে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ সোশ্যাল হিস্ট্রি নামে একটা আর্কাইভসে আমি দেখলাম। তো দেখে আমি দেখলাম যে হ্যাঁ, ওরা বেসরকারিভাবে সেটা করেছে এবং সারা পৃথিবী থেকে তারা বিষয় সংগ্রহ করছে। তো তখন আমি ভাবলাম যে এটা তো আমিও একটা করতে পারি, শুরু করতে পারি। রাজশাহীতে ফিরে এসে আমি আমার ছাত্রদেরকে বললাম যে তোমার
এলাকার স্কুল কলেজের বার্ষিকী, লিফলেট, পোস্টার এগুলো তোমরা একটু সংগ্রহ করে নিয়ে এসো ছুটির পরে। তো দেখলাম যে অনেকেই নিয়ে এসছে। তারপরে আমি দেখলাম যে এখানে পুরনো কাগজের দোকানগুলোতে হকাররা প্রত্যেক বাসা থেকে যে সমস্ত জিনিস কিনে নিয়ে যায়, তাতে করে তারা অনেক মূল্যবান জিনিসও তারা বিভিন্ন বাসা থেকে নিয়ে যায়, যেমন সাময়িক পত্রিকা, ম্যাগাজিন, তারপরে জার্নাল, বই পুস্তক। তো আমি তখন সেখান থেকে ওজন ধরে কেনা শুরু করলাম। এভাবে বাসাতে সংগ্রহ শুরু করলাম 1998 সালে। 2002 সালে দেখলাম যে হ্যাঁ, আসলে এগুলো সংগ্রহ করা দরকার, এবং সারা দেশ থেকে আমি নেটওয়ার্ক সৃষ্টি করলাম, করে বিশেষ করে গবেষকদেরকে তথ্য সরবরাহ করার তাগিদ থেকেই আমি এটা করলাম। এবং বিশেষ করে আমাদের দেশের লাইব্রেরিগুলো যা সংগ্রহ করে না, আমি সেই দিকে বেশি জোর দিয়েছি। যেমন লিফলেট, পোস্টার, স্মরণিকা, বার্ষিকী, রাজনৈতিক দলের গঠনতন্ত্র, ম্যানিফেস্টো, তারপরে সরকারি অনেক রিপোর্ট, সেন্সাস রিপোর্ট। তো আসলে একটা তাগিদ থেকে যে আমার শিক্ষক হিসেবে কিছু করা দরকার, সেটা একটা তাগিদ ছিল। নেদারল্যান্ডসে যে একটা অনুপ্রেরণা পেলাম, আমার বন্ধু উইলিয়াম ভ্যান স্যান্ডেল, আমস্টারডাম ইউনিভার্সিটি হিস্ট্রির প্রফেসর, সেও আমাকে বললো যে বাংলাদেশে এরকম একটা কিছু সংগ্রহশালা করা দরকার। সব মিলিয়ে আমি এটা 1998 সালের পর থেকে শুরু করলাম, এবং 2002 সালে আমি পরিকল্পনা মাফিক এটা সংগ্রহ শুরু করলাম। এই ফাইলটা দেখে আপনার কাছে কি মনে হচ্ছে? নিঃসন্দেহে মনে হচ্ছে এটা সরকারি দপ্তরের ফেলে দেওয়া কোনো ফাইল বা নথি। এটা ঠিক যে সরকারি দপ্তরই একটি নথি যা ফেলে দেওয়া হয়েছিল। আপনি শুনলে অবাক হবেন, এই নথিগুলো আদালতের, এবং 1852 সাল থেকে শুরু করে এইখানে যে ফোল্ডার, যে বাক্সগুলো দেখছেন, 1852 সালের পর থেকে এইখানে পাবনা থেকে সংগ্রহ করা এই অঞ্চলের বিভিন্ন কোর্টের রায়ের নথি হচ্ছে এগুলো, যেগুলো আসলে ফেলে দেওয়া হয়েছিল। পরবর্তীতে কাগজের দোকান থেকে এই প্রতিষ্ঠান রাজশাহী আর্কাইভসের যিনি উদ্যোক্তা, তিনি এগুলো সংগ্রহ করেছেন এই সংগ্রহশালায় রাখার জন্য। এই কক্ষটা হচ্ছে ছোট্ট একটা সেমিনার কক্ষ। অনেকে এখানে এসে ছোট ছোট সেমিনার করেন, হয়তো বা 15 থেকে 20 জন একসাথে বসে এখানে আলোচনাও করতে পারেন বিভিন্ন বিষয় নিয়ে। ছোট ছোট ওয়ার্কশপও কিন্তু এখানে হয়। যে কোনো সার্বভৌম দেশের জন্য গেজেট হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ নথি। এই সেকশনটাতে 1931 সাল থেকে ক্যালকাটা, পাকিস্তান, ঢাকা এবং সেই সাথে বাংলাদেশ সরকারের একাধিক এখানে গেজেট আছে। যারা গেজেট নিয়ে পড়ালেখা করেন, কিংবা যারা পূর্বে বাংলাদেশের বিভিন্ন সময়ে বাংলাদেশ, পাকিস্তান এবং ওয়েস্ট বেঙ্গল, বিশেষ করে ক্যালকাটার গেজেট নিয়ে আপনারা তথ্য জানতে চান, তারা এখানটাতে এসে এই সেলফ থেকে আপনি যে কোনো সালের গেজেট বের করে পড়তে পারেন। এই হেরিটেজ বা সংগ্রহশালায় শুধুমাত্র যে আপনি বই, পত্র, পোস্টার কিংবা বিভিন্ন দলিল পাবেন, ব্যাপারটা মোটেই সেরকম না। এখানে আসলে তৃতীয় তলায় এই রুমটিতে আসলে আপনি দেখবেন যে বিভিন্ন ব্যক্তি পর্যায়ের কালেকশন এখানে রয়েছে, যেখানটাতে আপনি আজ থেকে 100 বছর আগের হেরিকেন থেকে শুরু করে, আজ থেকে 150 বছর আগেকার টাইপরাইটার থেকে শুরু করে কৃষকের ক্ষেতে পানি দেওয়ার সেই ম্যানুয়াল যন্ত্র, সেটিও আপনি এখানে দেখতে পাবেন। শুধু তাই নয়, এই রাজশাহী অঞ্চলে একসময় মানুষ মাটির সরায়ে পানি রেখে পানি খেত, কারণ পানি ঠান্ডা থাকে সেজন্য। এবং সেই সাথে এখানে আপনি দেখবেন একদম পারিবারিক পর্যায়ে এসে সেই সময়ের রেডিও, এখানে একজন দেখতে পাচ্ছি যে আমরা একজন হোমিওপ্যাথি চিকিৎসক, তিনি এখানে তার কালেকশন, ওষুধের কালেকশন দিয়ে রেখেছেন। সেই সময় সাইক্লোস্টাইল মেশিন, যেটি মূলত ফটোকপি করা হতো, সেই সময় ডিজিটাল কোনো ফটোকপি মেশিন ছিল না, হাতে ঘুরিয়ে যে সেই পেন্সিলের মাধ্যমে কপি করা হতো সেটি, এবং এই মেশিনটা দিয়ে মনে হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশ্নপত্র ছাপা হতো এক সময় আর কি। শুধু তাই না, এখানে চিঠিপত্র, ডায়েরি, ডাক টিকিট, মুদ্রা, দলিলপত্র, ফটো অ্যালবাম, ক্রেস্ট, হুক্কা, বাসনপত্র, কলের গান পর্যন্ত আপনি এখানটাতে দেখতে পাবেন। শুধু তাই না, আজ থেকে হয়তো বা 70, 80 বা 100 বছর আগের যে পুরনো টেলিফোন সেট, সেই টেলিফোন সেটও কিন্তু এখানটাতে আপনি দেখতে পাবেন। শুধু টেলিফোন সেট না, এখানে দোয়াত, কলম, আমন্ত্রণপত্র, ঘড়ি, চশমা, কোটপিন, পানবাটা, বিয়ের ইত্যাদি সরঞ্জামও কিন্তু এখানে রয়েছে, যেগুলো আসলে আমাদের ঐতিহ্যকে বহন করে, আমাদের ইতিহাসকে বহন করে, যা ভবিষ্যৎ প্রজন্মের যদি কেউ এখানে আসেন তাহলে তারা দেখতে পারবেন যে আসলে আমাদের ইতিহাস কী, আমাদের সংস্কৃতি কী ছিল। এই পুরো সেলফটাই হচ্ছে বিয়ের আমন্ত্রণপত্র, বাংলাদেশে বিখ্যাত বিখ্যাত পরিবারের
তাদের সন্তানদের বিয়ের অনুষ্ঠানের সেই বিবাহের যে আমন্ত্রণপত্র থাকে সেই আমন্ত্রণপত্রগুলোর একটি কালেকশন আছে এখানটাতে, এবং এখানে অনেক রকমের নানা বিবিধ বিয়ের আমন্ত্রণ কার্ড রয়েছে বিভিন্ন ডিজাইনের, এবং কিছু এক্সেপশনাল কালেকশন আছে। তার ভিতরে একটা আমি দেখাই, ক্রিকেটার সাকিব আল হাসানের বিয়ের আমন্ত্রণপত্র ছিল এটি। সো এইরকম অনেক বিখ্যাত বিখ্যাত মানুষেরও এখানে বিয়ের আমন্ত্রণপত্রে রয়েছে সংগ্রহে, এবং অনেক আগে থেকে এই কালেকশনগুলো আছে। এখানটাতে এরকম একটা কালেকশন দেখাতে পারি আমি, এই যে এটা। এখন আসলে কৃষকের মাঠে গেলে নাঙ্গল আর দেখতে পাওয়া যায় না, কিন্তু এটি হচ্ছে সেই নাঙ্গল, সেই মাথল যেটা মাথায় দিয়ে গরুকে দিয়ে এই লাঙ্গল টানা হতো এবং চাষ করা হতো, যেটি এখন আধুনিক যুগের কারণে ট্রাক্টর ইউজ করা হয়। শুধু কৃষিক্ষেত্রেই যে বাংলাদেশের পরিবর্তন এসে তেমন না, এই কালেকশন হাউসে বা এই আর্কাইভসে বাংলাদেশের কত ধরনের চাল আছে বা ধান উৎপাদন হয় সেই ধানেরও কিন্তু একটি কালেকশন আছে। রাজশাহী অঞ্চলের বিলুপ্ত প্রায় বিভিন্ন জাতের যে ধানগুলো আছে সেগুলো কিন্তু এই জায়গাটাতে কালেকশন করে রাখা হয়েছে। প্রায় 100-র মতন এখানে ধানের জাতের স্যাম্পল পর্যন্ত এখানে রাখা হয়েছে, যেটা খুব রেয়ার। আপনি চাইলে এখানে এসে ঘন্টা পর ঘন্টা বসে থেকে আপনার প্রয়োজনীয় লেখাপড়া করতে পারেন। বিভিন্ন রিসোর্স থেকে, বিভিন্ন রেফারেন্স থেকে আপনি আপনার গবেষণার জন্য তথ্য উপাত্ত সংগ্রহ করতে পারেন। আপনি চাইলে এখানে থেকেও আপনার পড়ালেখা চালিয়ে যেতে পারেন। আপনি হয়তো বা রাজশাহীর বাইরে থেকে আসছেন কিংবা দেশের বাইরে থেকে আসছেন, এই আর্কাইভসে নিজেদের থাকার ডরমেটরি রয়েছে। আপনি খুবই স্বল্প টাকায় এখানে সেখানে থাকতে পারবেন, থেকে সকাল থেকে রাত অবধি পর্যন্ত পড়ালেখা করতে পারবেন, এবং আপনার গবেষণার জন্য এই জায়গাটি হতে পারে অনন্য একটি স্থান। পুরো আর্কাইভস দেখে এখন বের হচ্ছে, কিন্তু বের হতে হতে একটি বিষয় আমাকে আসলে নাড়া দিল। সেটা হলো যে এত সমৃদ্ধ, এত চমৎকার একটা আর্কাইভস চলছে কিভাবে, এটার আয়ের উৎস কী। পরবর্তীতে স্যারের সাথে আসলে কথা বলে যা জানলাম, মূলত এই প্রতিষ্ঠান পূর্বে সরকারের আমলে কিছুটা অনুদান পেত, বা কিছু মানুষ আছেন যারা এই আর্কাইভসকে ভালোবাসেন, তারা কিছু অনুদান দিত, কিন্তু বর্তমান সময়ে সরকারের কোনো অনুদান নেই, এবং বছরে যে দুটো পিয়ার রিভিউ জার্নাল হয় সেটা বের করার ক্ষেত্রেও যে খরচ, সেই খরচটা তুলতেও তাদের এখন হিমশিম খেতে হচ্ছে। আমার কাছে মনে হয় ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাংলাদেশের কৃষ্টি, কালচার, ইতিহাস, ঐতিহ্য বহন করে নিয়ে যাওয়ার জন্য পরবর্তী প্রজন্মের কাছে অবশ্যই এটার হাল ধরতে হবে, এই হেরিটেজকে বাঁচিয়ে রাখতে হবে। এবং এই হেরিটেজকে যদি আমরা বাঁচাতে চাই, তাহলে ব্যক্তি, প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকার পর্যায় থেকে আসলে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। আদারওয়াইজ এটা যদি আমরা না বাঁচাতে পারি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে। সো আমরা সবাই চাই সরকারের দিক থেকেও যেন হাত বাড়িয়ে দেওয়া হয়। ব্যক্তি পর্যায়ে যারা শিল্প সাহিত্য নিয়ে কাজ করেন, আপনারাও এগিয়ে আসুন। যারা বেসরকারি প্রতিষ্ঠান আছেন, আপনারাও এগিয়ে আসুন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য হলেও এই প্রতিষ্ঠানকে আমাদেরকে বাঁচিয়ে রাখতেই হবে।